দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জেনেছেন ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি এবং তার মিত্র দলগুলো সংসদে যাচ্ছে। মঙ্গলবার মন্ত্রিসভার শপথ হওয়ার কথা হয়েছে। সমস্ত আনুষ্ঠানিকতা প্রস্তুত। অন্যদিকে জামায়াত এবং এনসিপি ছায়া মন্ত্রিসভার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে হাঁ ভোট জয়ী হয়েছে গণভোটে। এর প্রভাবে জুলাই জাতীয় সনদে বিএনপি যে সমস্ত বিষয়ে দ্বিমত জানিয়েছিল সেগুলোর আসলে কি হতে যাচ্ছে। আর সব মিলে বাংলাদেশের রাজনীতিতে এবারের সংসদ আসার পরে প্রতিহিংসার সেই পুরনো পথ নাকি শান্তির যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল নির্বাচনীর জনসভাগুলোতে সেই পথে দিয়ে হাঁটবে। নতুন সরকার গঠনের পর তারেক রহমানের আসলে চ্যালেঞ্জগুলো কি, কি? সেগুলো নিয়ে আমরা আজকের বার্তাকক্ষ সাজিয়েছি। নতুন সরকারের বিএনপির চ্যালেঞ্জ কি? আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক, যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়েছেন উম্মে ওয়ারা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর এসব নিয়ে আজকের বার্তাকক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক আসলে কি সেটি আমরা জানার চেষ্টা করব। আজকে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক উম্মে ওয়ারা। উম্মে ওয়ারা, আমি যদি প্রথম প্রশ্নটা এভাবে করি যে তারেক রহমান তার নিজের জীবনের ১৭ বছর পরে প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন এবং দলের নেতৃত্বে খালেদা জিয়ার অনুপস্থিতি, এরকম একটা সময় বিএনপি বড় জয় পেল এবং তারেক রহমানের সামনে তাহলে চ্যালেঞ্জগুলো দল, দেশ, সংসদ সব মিলে কি, কি বলে মনে হয়? যখন এক সময়ের সহযোগী দল এখন বিরোধী দলে জামাত, এছাড়াও আরো বেশ কিছু দল রয়েছে, ১১ টি দল রয়েছে। আ আপনি কি মনে করছেন? ধন্যবাদ। হ্যাঁ, জনাব তারেক রহমানের সামনে এখন বেশ কিছু চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে। যেটি আপনি বললেন যে একদম ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি যে উনি ১ম দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন এবং উনি সম্ভবত আগামীকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যেটি আগে তো হয়নি। উনার মা বেগম খালেদা জিয়া এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। বাট আমার মনে হয় যে ১৭ বছরের কথা আমরা বলছি। জনাব তারেক রহমান সেই সময়টিতে তো আসলে নিজেকে অনেক বেশি প্রস্তুত করেছেন। সেটি আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে উনি ডিসেম্বরে যখন আসলেন দেশে তারপর থেকে তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে জনসমাবেশগুলো করছেন, জনসংযোগগুলো করছেন এবং নির্বাচনে জয়লাভের পরেও তিনি যেভাবে সংযত হয়ে এবং সম্প্রীতি ঐক্যের কথা বলছেন, গতকাল তার যে সংবাদ সম্মেলনটি আমরা সবাই দেখেছি, আমার কাছে মনে হয়েছে তারেক রহমান ভীষণভাবে ওয়েল প্রিপেয়ার্ড। সেটি একদিক থেকে একটা আশা জাগাচ্ছে আমাদের সবার মনে। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন ডেফিনিটলি কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে। যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে আসলে ক্ষমতার পালাবদল হয়নি, যেটি আসলে ক্রমাগতভাবে একটি নির্দিষ্ট দলের প্রাতিষ্ঠানিকীকরণই হয়ে গিয়েছে। সেই কারণে মাঝে দিয়ে অবশ্যই ১.৫ বছরের একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল। কিন্তু মূলত যদি ২-৩ টি বিষয় আমরা বলি, একটি যেমন আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল, আমরা সবাই মব সহিংসতার কথা বলে এসেছি গত ১.৫ বছর ধরে। সেই জায়গায় আমার মনে হয় ভীষণ দক্ষতার সাথে লাগাম টানতে হবে। যেটি তারেক রহমান গতকাল তার সংবাদ সম্মেলনেও বলেছেন যে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবলের উপরে দুর্বলের কোনো অত্যাচার তিনি মেনে নেবেন না এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার কথার তিনি কিন্তু বারবার জোর দিয়েছেন। এছাড়া অর্থনীতির কথা বলতেই হয়। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত, রাশিয়া এই ধরনের দেশগুলো কিন্তু বড় ধরনের কোনো আ ঋণের কোনো প্রতিশ্রুতি কিন্তু তারা দেয়নি। এছাড়া আমার মনে হয় যে যেই তরুণরা এবার বিএনপিকে ভোট দিয়েছে, তাদের অনেকেই আসলে চায় কর্মসংস্থানের নিশ্চয়তা এবং বিএনপির ইশতেহারেও যেই অর্থনীতিকে উন্নয়নের জন্য যেই বিষয়গুলো তারা তুলে এনেছে, কৃষক কার্ড কথা বলতে পারি, ফ্যামিলি কার্ডের কথা বলতে পারি। এই বিষয়গুলো আমার মনে হয় দক্ষতার সাথে করতে হবে। আর এই কাজগুলোকে আমরা যদি দক্ষতার সাথে করতে চাই তাহলে জনাব তারেক রহমানের এবং বিএনপির সবচেয়ে বেশি প্রয়োজন একটি দক্ষ মন্ত্রিসভা। কাজেই যেই জায়গায় যেই ব্যক্তি খুব দক্ষতার সাথে এই কাজগুলো করতে পারবেন, জনগণের কনফিডেন্স থাকবে এবং আমার মন্ত্রিসভার আলোচনাটায় আমি যাব। কিন্তু মানে যে প্রশ্নটা করেছিলাম একটু যদি বিস্তারিত বলেন আপনি যে
কোন বিষয়টা চ্যালেঞ্জের মনে হচ্ছে আপনার কাছে? যে ইস্যু ধরে, ধরে সেগুলোর উন্নতি করা, তিনি এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে সেটা পূরণ করা? নাকি জামাত সহ যে বিরোধী জোট, ১১ দলীয় জোট, এখানে আপনাকে মনে রাখতে হবে এনসিপি যারা উম এই কিছুদিন আগে ২০২৪ সালে নেতৃত্ব দিয়েছে, তারা এখন তারেক রহমানের সংসদের বিপরীতে বসবেন। আ সো একই সাথে জামায়াত ইসলাম এবং এনসিপি কে মোকাবেলা করা, এটি তার জন্য কঠিন হবে কিনা? আচ্ছা, ১ম এই বিষয়টি নিয়ে কথা বলি। আ আমার মনে হয় তারেক রহমান আজকে আমরা যেটা জানি যে উনি জামাতের আমির উনার বাসায় গিয়েছেন এবং এরপরে আ এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় উনি গিয়েছেন বা যাবেন, এরকম একটি পর্যায়ে আছে। আমার মনে হয় যে বাংলাদেশে এর আগে এই ধরনের কোনো নজির আসলে কেউ স্থাপন করেননি। দেখা গেছে যে কোনো একটি নির্বাচন হওয়ার পরেই একটা যুদ্ধ পরবর্তী অবস্থা সৃষ্টি হয়। অনেক খুন-খারাবি এই ঘটনাগুলো আমরা শুনতে পাই, সহিংসতার কথা শুনতে পাই। সেই তুলনায় আমি কিন্তু বলব যে এবারে বিষয়গুলো অনেকখানি নিয়ন্ত্রিত। তারেক রহমান নিজেও কিন্তু বারবার বলেছেন যে তিনি আ এই বিষয়গুলোর উপর জোর দিচ্ছেন। কাজেই উনি যেহেতু ১ম থেকেই চাইছেন এই ল্যান্ডস্লাইড ভিক্টরিটা হওয়ার পরেও যে বিরোধী দলে যারা আছেন তাদেরকে নিয়ে এটা জাতীয় ঐক্য তৈরি করে আ দেশটিকে চালিয়ে নিয়ে যাওয়ার, যেটি উনি বলেছেন যে মত, পথ ভিন্ন হতে পারে কিন্তু দেশের ঐক্যের প্রচেষ্টায় আমরা যেন এক থাকি। এটা ওনার উপরে এবং সরকারে যারা যাচ্ছেন তাদের উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে। এখন বিরোধী দলের কাজ তো আসলে বিভিন্ন সময় তারা বিরোধিতা করবেই। যেমন সংসদে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। তারা বিভিন্ন ধরনের পলিসি মেকিং এ তারা বিভিন্ন ভিন্ন মত দিতে পারেন। সেটি আমি কিন্তু একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই আপনাকে, উম্মে ওয়ারা। আপনি বলছেন যে এই ধরনের আমরা দেখিনি কখনো যে একদিন পরেই তারা একটি দলের প্রধান আরেকটি দলের প্রধানের সাথে দেখা করতে যাবে। এটি যেমন দেখিনি, আমরা আবার এটাও কিন্তু খুব সাম্প্রতিক স্মৃতির মধ্যে আমাদের নাই যে সবার চোখ যখন মন্ত্রিসভা কারা আসছে, মন্ত্রিসভার শপথে কারা অংশগ্রহণ করছে, এরকম একটা আলোচনা আপনি সংবাদপত্রগুলো খুললেই দেখবেন যে সেই তথ্যগুলো আছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামের একজন নেতা এবং আরেকজন এনসিপি থেকে বলছেন যে ছায়া মন্ত্রিসভা তারা গঠন করতে যাচ্ছেন। এটাও কিন্তু আমরা দেখিনি। সেটা এক ধরনের ঝুঁকি আছে কিনা? আর আরেকটি বিষয়, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে যেমন নির্বাচনের আগে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অসন্তোষ তৈরি হয়েছিল। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও সেই রকম সম্ভাবনা আছে কিনা? এই দুটো ঝুঁকি নিয়ে একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় যে এনসিপি থেকে আজকে যে বক্তব্যটি উঠে এসেছে ছায়া মন্ত্রিসভার কথা। দেখুন, ছায়া মন্ত্রিসভা আ ভালো একটি কনসেপ্ট। যুক্তরাজ্যে এটি খুব শক্তিশালীভাবেই আছে। এখানে মূলত বিরোধী দলের নেতারা বিভিন্ন খাত ভিত্তিক তারা বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করে থাকেন, সরকারের হুম, সমালোচনা করেন। এটি যদি জি। সুষ্ঠুভাবে করা যায়, এটা ঝুঁকির কোনো বিষয় না। এটা একটা গণতন্ত্রের একটি আ ধারাবাহিকতা হিসেবেই কাজ করতে পারে। আমার যেটি মনে হয়েছে যে জনাব তারেক রহমান ঠিক যতটা ঐক্য এবং সামাজিক ঐক্য, রাজনৈতিক ঐক্যের কথা বলছেন, আ এনসিপি থেকে আমার কাছে মনে হচ্ছে তারা ততটাই ১ম দিন থেকেই একটা খুবই আ নিজেদেরকে বিরোধী দল হিসেবে প্রমাণ করবার জন্য অনেক বেশি নেতিবাচক কথা বলছেন। আমার কাছে মনে হয় এই জায়গাটিতে তারা আরেকটু সংযত হয়ে তারা যদি সরকারকে কিভাবে সাহায্য করে, আমরা অনেকখানি পথ পাড়ি দিয়ে এসেছি, অনেক ভঙ্গুর পথ গিয়েছে, একটি আনস্টেবল কিছু সময় গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেটি পার হয়ে যখন একটি নির্বাচন হয়েই গেছে, আমার মনে হয় আমরা সবাই মিলে যদি আরেকটু ইতিবাচক কথা বলি, সেটি বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি জানেন যে জামায়াতের আমির তিনি একটি খুব সুন্দর একটি পোস্টও দিয়েছিলেন এই নির্বাচনকে নিয়ে, নির্বাচন পরবর্তী বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে সেটিও কিন্তু মুছে ফেলা হয়েছে এবং তারপর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে কি হয়েছে, তাদের অভিযোগ, এই বিষয়গুলো নিয়ে তারা আরো কথা বলছেন। তো আমার মনে হয় ওই ফাঁদে পা না দিয়ে আমরা যদি একটু ইতিবাচক থাকি, সেটি একটি ভালো একটি সিদ্ধান্ত হবে। আর দ্বিতীয়ত মনোনয়ন নিয়ে যেটি আসলে কথা, আসলে প্রায় ১৬-১৭ বছর পরে বিএনপি যখন নির্বাচনের মাঠে এসেছে, আমার মনে হয় তারেক রহমান আসার পরে তো দলটি অনেক বেশি চাঙ্গা হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে তারা যেভাবে ব্যবস্থাপনাটা করেছে, আমার কাছে মনে হয় সেটা উনারা ভালো করেছেন। তারপরেও সবাইকে তো খুশি করা যায় না। তবে আমি যতটুকু শুনেছি যে মন্ত্রিসভা তিনি অনেকখানি কমিয়ে নিয়ে আসার চিন্তা করছেন। সেটি যদি হয় আমার মনে হয় যে দক্ষ কিছু মানুষ যারা যেই বিষয়গুলোতে ভালো জানেন, ভালো কাজ করতে পারবেন, তাদেরকে আসলে মন্ত্রিসভায় রাখাটাই সবচেয়ে বেশি জরুরি। আ কে খুশি হবেন, কে অখুশি হবেন সেটির চেয়েও আসলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থটিকে আসলে আমার মনে হয় সামনে রাখতে হবে। না, আপনার এই চাওয়া তো সুন্দর, কিন্তু সুন্দর মতো হয় কিনা? মানে প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, ছায়া মন্ত্রিসভার বিষয়টি তখন আলোচিত হচ্ছে যখন আমরা দেখছি যে মূল মন্ত্রিসভার
গঠনের ঘোষণা আমরা জানি না, কেবল সময়টা নির্ধারণ করা হয়েছে। মানে মূল মন্ত্রিসভার শপথের আগে ছায়া মন্ত্রিসভা, এইটা আসলে শক্তিশালী বিরোধী দল বিরোধিতা করার মানে ইঙ্গিত দেখছেন আপনি, নাকি এর মধ্যে আসলে এক ধরনের বিএনপি বিরোধিতার কোনো ইঙ্গিত আছে, যেটা নাকি সংসদ প্রাণবন্ত হবে? মানে কোন ইঙ্গিতটা বেশি বহন করছে এই একদমই। সিদ্ধান্তগুলো? যেটা আমি একটু আগে বললাম যে বিরোধী দলের মূল কাজটা হচ্ছে সংসদীয় বিতর্কে এবং নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা তারা রাখবে। তাই তো? জি, কিন্তু তাদেরও জি। কিন্তু মূল উদ্দেশ্যই হবে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ। এখন আপনি দেখেন আজকে এনসিপি থেকে একজন মুখপাত্র তিনি এটিও বলেছেন যে ভারত থেকে যদি কেউ আসেন তাহলে তারা সেই আ আ ওথ টেকিং সভায় তারা যাবেন কিনা সেটা আসলে তাদেরকে ভাবতে হবে। এগুলো তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। জি। নেতিবাচক, হ্যাঁ, এই ভীষণ হুম। নেতিবাচক এবং আমি মনে করি এটি রাজনৈতিক অপরিপক্কতারই পরিচয়। আমার মনে হয় তারা গত ১.৫ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরিমাণ প্রচ্ছন্ন এবং পরোক্ষ প্রত্যক্ষ নানাভাবেই তারা যা খুশি তাই বলে গিয়েছেন এবং তারা মনে করেছেন এভাবেই বোধহয় রাজনীতিটা করতে হয়। আমার মনে হয় তাদের আসলে তাদের গার্ডিয়ান যেহেতু এখন জামায়াতে ইসলামী তারা একসাথে জোট করেছেন এবং জামায়াতে ইসলামীতে যেহেতু অনেক পরিণত নেতা রয়েছেন, আমার মনে হয় তাদেরও একটু এনসিপি নেতাদের একটু গাইড করা দরকার যে একদম একটি সরকার শুরু হচ্ছে, যেটি আমি মাত্র আপনাকে বললাম যে অনেক বছর পরে আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা বলছি, সুষ্ঠু বলছি মোটা দাগে এবং একটি সরকার গঠন হতে যাচ্ছে। সেখানে তারা আসলে কিভাবে জনগণের কথাগুলোকে সামনে নিয়ে আসবে বা নতুন সরকারের কাছে তারা কি প্রত্যাশা করবে বা তারাও তো এখন একটি সংসদের অংশ। তারা আসলে কি কাজগুলো করবে সেগুলো নিয়ে কথা না বলে তারা দেখছি ফ্যাসিবাদের কথা বলছে, তারা প্রতিহত করবে, তারা রাস্তায় নেমে যাবে। এটা আমার কাছে একটা রাজনৈতিক অপরিপক্কতাই মনে হচ্ছে। আপনি জামাতের আগামীকালকের কর্মসূচি সম্পর্কে জানেন না? আজকে যেমন দেখা করতে তারেক রহমান গেছেন জামাতের আমিরের বাসায়, সেটিই যেমন সত্য। একই সাথে জামাতের আমির আ আজকে একটি বক্তব্য দিয়েছেন যে আগামীকালকে তারা ১১ দলীয় জোট যে আ সারা দেশে তাদের যে সমস্ত অভিযোগ আছে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক এবং সহিংসতা, নির্বাচন পরবর্তী ২ দিনের যে সহিংসতা, তারও একটি তথ্য আমার কাছে আছে। সেই প্রসঙ্গে পরে আসছি। কিন্তু জামাতের আমিররা বা তাদের যে দলগুলো নিয়ে কালকেই আ যাচ্ছেন, কাল মানে সোমবার। আর হুম। মঙ্গলবারে হচ্ছে শপথ। তাদের শপথের আগেই তারা একটা প্রতিবাদ সভায় চলে যাচ্ছেন। আ এইটা মানে এটা কি দ্রুত মনে হচ্ছে কিনা আপনার কাছে? একেবারে দ্রুতই মনে হচ্ছে। যেটি আমি বারবার বললাম যে বিরোধী দলের অ্যা অংশ হওয়া মানে তো এই না যে ১ম দিন থেকেই আমি সরকারের বিরোধী করা শুরু করব। আমাকে প্রমাণ করতেই হবে আমি বিরোধী দলের নেতা। হ্যাঁ? বিষয়টা তো এরকম না। প্রত্যেকের একটু ধৈর্য দেখাতে হবে, একটু সহনশীলতা দেখাতে হবে এবং এটা মনে রাখতে হবে যে এখনো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো দেশে রয়েছে। কাজেই নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা হলে কাউকে কোনো যেকোনো কিছু অসুবিধার সম্মুখীন হলে সেটা কিন্তু এখনো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের অভিযোগটি জানাতে হবে। এখানে তো বিএনপি তো এখনো আসলে সরকার গঠন করেনি। এটি তারা কেন যেন ভুলে যাচ্ছে এবং বারবার তারা ফ্যাসিবাদ, তারা অনেক কিছু বলছে। আমি জানি না সেটা তারা কেন বলছে। তো আমার মনে হয় যে ১ম দিন থেকে এভাবে বিরোধিতা করার চেয়ে আমার মনে হয় জনাব তারেক রহমান যেভাবে জাতীয় ঐক্যের দিকে নজর দিচ্ছেন, কথা বলছেন, বিরোধী দলের নেতারাও আমার মনে হয় সেই বিষয়টিতে সুর রেখে আসলে আরেকটু ইতিবাচক পদক্ষেপগুলো নেয়া দরকার বলে আমি মনে করি। আমি আ ঠিক উল্টো দিকে আবার জামাত যে বিষয়টি বলেছে সেটার যদি একটা তথ্য আপনাকে দেই। নির্বাচনের পরে ২ দিন গেল। এই ২ দিনে ২ শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩ জন নিহত হয়েছেন এবং আহত প্রায় ৩০০ কাছাকাছি। তো হুম। HRSS এই ধরনের একটা তথ্য দিয়েছে এবং আজকে এটি প্রকাশও হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। আ দৈনিক প্রথম আলো রিপোর্ট এটি, আমি সেখান থেকে দেখে পড়ছি। এখন যার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে, অনেক রাজনৈতিক কর্মী আছে, এই ধরনের বিষয়গুলো এসেছে। এইটা আসলে আপনার কাছে মানে এটার ব্যাখ্যাটা আসলে কি? না, আসলে নির্বাচন পরবর্তী সহিংসতা তো আমাদের দেশে নতুন নয়। এটা কিন্তু জি, প্রত্যেক সময়ই আমরা দেখি যে নির্বাচন হওয়ার পরে যেটা আমি একদম ১ম এ বললাম যে যুদ্ধাবস্থা তৈরি হয়ে যায়। যারা ক্ষমতা থেকে চলে যান এবং যারা ক্ষমতায় আসেন তৃণমূল জায়গায় দেখবেন যে ভীষণ রকমের মারামারি, সহিংসতা হয়। এটা তো একেবারেই কাম্য নয়। এটা তো কোনোভাবেই আমরা বলতে পারি না যে এটিকে কোনোভাবে জায়েজ করা যাবে। কিন্তু যেটি আমি বলতে চাইছি যে এখনো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো বিদ্যমান। কাজেই নির্বাচন পরবর্তী যেকোনো সহিংসতার জন্যই
বিরোধী দলের আসলে বা যারা বিরোধী দল হবেন তাদের আসলে এই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর কাছেই বা উপদেষ্টা তাদের কাছে যাওয়ার কথা। বিএনপি যখন সরকার গঠন করবে তারপরে কিন্তু আপনি আসলে বলতে পারেন যে সরকার এই ক্ষেত্রে কি ভূমিকা রাখছে বা সরকার আসলে কিভাবে কাজ করছে সেটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। তার আগে তো আসলে তারা যারা জিতেছেন তাদেরকে তো আর প্রশ্ন করাটা তো আসলে মানে ঠিক হচ্ছে না। বিশেষ করে আমি যে ৩ টি নিহত ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুন্সিগঞ্জ, বাগেরহাট এবং ময়মনসিংহের একটি শিশু। আর মুন্সিগঞ্জ, বাগেরহাটে হচ্ছে ২ যুবক নিহত হয়েছেন। আর নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সেটিও নির্বাচনকে কে উপলক্ষ করে সেরকমই অভিযোগ করা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে সেইটা আপনি যেটা বলছিলেন যে এখনো আ অন্তর্বর্তীকালীন সরকারের আ সরকার বর্তমান কাজেই তাদের কাছে বলা উচিত ছিল। এখন আগামীকালকে তারা আসলে কার কাছে চাইবেন? মানে এটা তো অভিযোগ করা হচ্ছে বিএনপি সহ এই জোটকে নির্বাচনের আমাকে যদি সহিংসতা ব্যক্তিগতভাবে বলে। বলেন, আমি তো হুম, জি। ব্যক্তিগতভাবে বলব যে এখন যে সরকার রয়েছেন আপনি তার কাছে যাবেন। আপনি স্বরাষ্ট্র আচ্ছা। মন্ত্রণালয়ে আপনি যাবেন, আপনি আইন মন্ত্রণালয়ে যাবেন। বিএনপি তো এখনো সরকার গঠন করেন নাই। তারা জয়লাভ করেছেন। এখন আমরা একটা ট্রানজিশন পিরিয়ড এর মধ্য দিয়ে যাচ্ছি। রাইট? এবং এই ২-৩ দিন জি। ট্রানজিশন পিরিয়ড এর মধ্য দিয়ে উনারা শপথ গ্রহণ করবেন, সরকার গঠন হবে। তারপর তো তারা আসলে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু আস্তে, আস্তে শুরু করবেন। এখন দেখেন আমরা যেটা বলেছি যে ক্ষমতার পালাবদল অনেক বছর হয়নি। এরপর একটি ১.৫ বছর ধরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে। একটি সরকার হুম, আসবে, তারা আস্তে ধীরে কাজ হুম। শুরু করবে। আমাকে তো তাকে সেই সময়টি দিতে হবে। আমি যদি সেই সময়টি না দিয়ে ১ম এই অস্থির করে ফেলি, অভিযোগ, আমি প্রতিবাদ, প্রতিহত, এটা তো আমার কাছে মনে হয় এটা খুব একটা মানে গুড ইনটেনশন বা গুড উইল আছে বলে আমি মনে করি না। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমলে যারা অনেক বেশি আ ক্ষমতায় ছিলেন, আ যেকোনোভাবেই হোক অনেক বেশি মিডিয়াতে এসেছেন, তারা যদি হঠাৎ করে সেই ক্ষমতা, সেই দৃশ্যমান যে তাদের যে ভিজিবিলিটি সেটি কমে যাওয়াতে যদি তাদের মধ্যে কোনো মানে একটা মন খারাপের ব্যাপার তৈরি হয় এবং সেটিকে নিবারণ করবার জন্য তারা যদি নতুন, নতুন ইস্যু তৈরি করেন সেটা তো আসলে কিছু করার নেই। কিন্তু আমার মনে হয় তাদের আসলে একটু অপেক্ষা করা দরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তাদের কাছে গিয়ে যাওয়া দরকার এবং বলা দরকার যে কোথায়, কোথায় সহিংসতা হয়েছে। এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে যেটি বলা হয়েছে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে সেটি নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত তার মানে শতভাগ কোনো সত্যতা কিন্তু আমরা পাইনি। আমরা বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছি কিন্তু আ একটি সুষ্ঠু যে একটি খবর যে আসলেই এটি হয়েছে কিংবা হয়নি সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেটির জন্য অপেক্ষা না করে আমি বলে দিব যে যারা ক্ষমতায় আসছেন তারা অন্যদেরকে দুর্বলের উপর অত্যাচার করছেন। এটা একটু দ্রুত হয়ে যাবে বলে আমি মনে করি। মেমোরা এবারে একটু সোমবারে মানে মঙ্গলবারের যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে আসতে চাই। আ সংসদ সদস্যদের এবং মন্ত্রিসভার শপথ একই দিন হচ্ছে। একটি সকাল ১০ টায় যেভাবে আনুষ্ঠানিকতা মানে গোছানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আজকে একটা প্রেস ব্রিফিং এ এটি বলা হয়েছে। বিকেল ৪ টায় মন্ত্রিসভা। এখন এখানে কারা আসবেন? সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এটি আসেন এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয় সেটি জানানো হয়েছে। কিন্তু বেশ কয়েকটি দেশের প্রায় ১৩ টি দেশের সরকার প্রধানের কথা বলা হয়েছিল। বিশেষ করে আমি নরেন্দ্র মোদীর বাংলাদেশের এই উপলক্ষে আসার বিষয়টি আ তিনি আসছেন না, এটি জানানো হয়েছে। তার প্রতিনিধি আসবেন। তো হুম। এইটা আসলে রাজনৈতিক কোনো ইঙ্গিত আপনি দেখছেন কিনা এর মধ্যে? কারণ আপনি জানেন যে ভারত বিরোধী রাজনীতির এক ধরনের বয়ান এখানে এবং এক ধরনের রাজনৈতিক অবস্থান রয়েছে অনেকের, অনেক দলের। ভারত বিরোধী অবস্থানটা তো আসলে গত ১.৫ বছরে একটা প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটিকে হুম, আসলে স্টাবলিশড করা হয়েছে, হ্যাঁ? আমরা যদি আওয়ামী জি, লীগ সরকারের কথা বলি তাদের সাথে ভারতের সম্পর্ক যেহেতু অনেক বেশি ছিল সেটি নিয়ে সাধারণ জনগণ বা অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন ছিল, আলোচনা সমালোচনা ছিল। কিন্তু একইভাবে আবার যখন ১.৫ বছর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কথা যদি বলি, সেখানে আমরা আবার দেখব যে ভারত বিরোধী বা ভারতের আধিপত্যবাদ বিরোধীর যে বয়ান তারা প্রতিষ্ঠা করেছেন, অনেকখানি তারা করেছেন, সেটির কারণে কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেকখানি টানাপোড়েন হয়েছে। কিন্তু আমি মনে করি ভারত এবং বাংলাদেশের নতুন যে সরকার আসছেন, তারা নিশ্চয়ই এতটা মানে এমন নয় যে আমরা এইগুলো নিয়ে মান অভিমান করবেন। তারাও জানেন এটি একটি অনির্বাচিত এবং একটি স্বল্প সময়ের সরকার ছিল। তাদের নিজস্ব কিছু এজেন্ডা ছিল। তাদের উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলমতের মানুষ ছিল। সে কারণে তারা অনেক ধরনের কথা সে সময় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। কিন্তু এখন যেহেতু একটু আমাদের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমি মনে করি এগুলো অনেকখানি এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। যেমন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যখন জয়শঙ্কর আসলেন তিনি কিন্তু এসে জনাব তারেক
রহমানের সাথে সময় দিয়েছেন, কথা বলেছেন, এবং আমি নিশ্চিত যে এই নতুন সরকার আসার পরে আমাদের যে টানাপোড়েনগুলো রয়েছে বা যেগুলো সৃষ্টি করা হয়েছে সেগুলো অনেকখানি কমে আসবে। কারণ দেখুন, আমাদের ভূ রাজনৈতিক ব্যাপার রয়েছে, অর্থনৈতিক ব্যাপার রয়েছে, আমরা ভারতের উপর অনেকখানি নির্ভরশীল। ভারতও আমাদের একটি প্রতিবেশী হিসেবে আমাদের কাছে অনেক বিষয় নিয়েই তাদের নির্ভরশীলতা রয়েছে। কাজে সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমাদের মনে হয় ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেটিকে উন্নয়নের জন্য আমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে। শুধু ভারত না, উম্মেমার আপনাকে যদি একটু আমি মানে ডিটেলে গতকালকের সংবাদ সম্মেলন আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে জি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি প্রশ্ন মুখোমুখি হয়েছিল বিএনপির সংবাদ সম্মেলনে। উত্তরটি অবশ্য আমির খসরু মাহমুদ চৌধুরী দিয়েছেন। সেখানে ভারত, পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্কের যে ভারসাম্য সেইটি কিভাবে রক্ষা হবে সেইটা আ আ যুক্তরাজ্যের একটা পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট এর একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। সেখানে যেটি বলা হয়েছে যে আ তারা সবার ক্ষেত্রে সমানভাবে দেখবেন। এটি শুনতে সুন্দর শোনায়, হুম, সবসময় এটা বলা হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। হুম। কিন্তু আসলেই আপনি দেখেন কিনা এটা? একটু ক্রিটিক্যালি যদি উত্তরটা দেন। হ্যাঁ, বাস্তবতার জনাব নিরিখে। তারেক রহমান এবং আমির খসরু উনারা বলেছেন যে এটি কোন নির্দিষ্ট দেশকেন্দ্রিক হবে না। জাতীয় স্বার্থ হুম। কে তারা আসলে সবার সামনে নিয়ে এসে তারপরে করবেন, এবং একই সাথে আপনি যেটি বললেন যে এটি তো আসলে সবসময় সম্ভব হয় না, এবং অন্তর্বর্তীকালীন সরকারেও দেখবেন যে একদম শেষ প্রান্তে এসে তারা যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটি করেছেন সেটি নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে। কাজেই শুনতে ভালো লাগছে। ডেফিনিটলি অনেক সুন্দর, সুন্দর প্রতিশ্রুতি আসছে। কিন্তু আমি মনে করি যে আ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন একজন দক্ষ ব্যক্তি দরকার, এবং একটি গ্রুপ অফ পিপল আমি বলব যে যারা আসলে আমাদের এই যে ভূ-রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতির যে বিষয়গুলোতে আমাদের কিছুটা খামতি রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে, সেই জায়গাগুলোতে তারা ভালো কাজ করতে পারবে। দেখুন, সদিচ্ছা যদি থাকে, জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যদি আসলে প্রত্যেকটি দেশের সাথে আলাদা, আলাদা পররাষ্ট্রনীতি তৈরি করতে চাই, এটি সময় লাগবে, সময় সাপেক্ষ। কিন্তু আমি কখনোই বলব না যে এটি খুবই অসম্ভব কোনো ব্যাপার। এখন আপনার নিয়ত যদি ভালো হয়, তখন আপনি অনেকখানি কিন্তু উতরাতে পারবেন। আর আপনার নিয়ত যদি নিয়ত তো সবার ভালোই থাকে। আ হ্যাঁ, কিন্তু মানে একটা আমার দুটো লক্ষণ বুঝছেন যদি না। দুটো লক্ষণ আপনাকে যদি আমি মানে উল্লেখ করি, সেটি একটি হচ্ছে ক্ষমতাচ্যুত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ যিনি এখন ভারতে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তি বা স্বস্তি যেটাই হোক সবচেয়ে বেশি আলোচিত হুম, প্রসঙ্গটা আসছে। এবং যে সাংবাদিক প্রশ্ন করেছেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার, সেটি যুক্তরাজ্য ভিত্তিক এবং সে যুক্তরাজ্যে এমপি তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সেখানে আছেন। তাদের বিরুদ্ধে চলা যে মামলা সেটি এগিয়ে যাবে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠছে। এরই মধ্যে তারা তুলেছেন সরাসরি। কাজেই সেগুলোর ক্ষেত্রে বিএনপির অবস্থানটা আসলে আ কেমন হতে পারে? রাইট। আচ্ছা, এ এ আমি আমি দেখেছি সংবাদ সম্মেলনটি। আমি দেখলাম যে দেশের বাইরের যারা সাংবাদিক ছিলেন তাদের মোটা দাগে প্রশ্ন এই দুটোই ছিল। যে আমাদের ভূ-রাজনৈতিক সম্পর্কগুলো আসলে কিরকম হবে, এবং শেখ হাসিনা এবং তার যে ভাগ্নি টিউলিপ সিদ্দিক বা তাদের যে মামলাগুলো রয়েছে, বা আওয়ামী লীগের পুনর্বাসন, এই বিষয়গুলো নিয়েই তো একটা কথা হচ্ছে। এখন আমার কাছে মনে হয় যে তারেক রহমান কিন্তু ছোট করে একটু উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে উইথ ডিউ প্রসেস অফ ল, আইনের ভিত্তিতেই আসলে উনি সেটি করবেন, এবং আইনের ভিত্তিতে কি করবেন সেটি আসলে এই মুহূর্তে এত ছোট একটি উত্তরে বোঝা সম্ভব নয়। তবে আমি মোটা দাগে ২-১ টি বলতে পারি। একটি হচ্ছে যে যেহেতু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলা হয়েছে, কাজেই এবং সেগুলো রায় এসেছে, সেগুলোকে তো আসলে অস্বীকার করবার কোনো উপায় নেই। কারণ একটি ট্রাইব্যুনালের মাধ্যমে সে রায়টি এসেছে। আবার একই সাথে আপনি জানেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা ট্রাইব্যুনালের আগে যারা প্রসিকিউটর ছিলেন, অনেককেই কিন্তু গত ১.৫ বছর ধরে তারা কারাবাস রয়েছেন, এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ প্রমাণের কোনো বিষয়ও নেই, কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আসলে নতুন সরকার তারা একটি আলাদা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করেন, রিভিউ করবেন তারা প্রত্যেকটি মামলা, যে আসলে এই ১.৫ বছর ধরে যারা আসলে কারাবাস করছেন তাদের বিরুদ্ধে যদি সেই ধরনের কোনো তথ্য-উপাত্ত প্রমাণ না থাকে জুলাই আন্দোলনকে ভিত্তি করে, তাহলে আসলে তাদেরকে আসলে এভাবে বছরের পর বছর, মাসের পর মাস কারাবাস করে দেওয়ার যৌক্তিকতাটা আসলে কোথায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি। কাজেই এটা জনাব তারেক রহমান অবশ্যই যেটি বলেছেন যে ডিউ প্রসেস অফ ল, কিন্তু এই লটিকে আসলে আমি কিভাবে কাজে লাগাবো? আমি নতুন কোনোভাবে কোনো ইউনিক কোনো ক্রিয়েটিভ কোনো চিন্তা করে ল এর মধ্যে থেকেই আমি আসলে রিকনসিলিয়েশন বলেন বা হিলিং টা বলেন, সেটি উনি কিভাবে করতে পারে সেটা আসলে উনার মন্ত্রিসভায় যারা থাকবেন, বিশেষ করে আইন সভাতে, আমার মনে হয় তাদের এই ক্রিয়েটিভিটি এবং দক্ষতার উপর অনেকখানি নির্ভর করবে।
আপনাকে তাহলে মানে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসবো, আমরা ঐক্যের রাজনীতি চাই। এটি তারেক রহমান একাধিকবার বিভিন্ন জনসভায় এবারের নির্বাচনে যে জনসভাগুলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেখানে তিনি বলেছেন বারবার। কিন্তু বিভাজন তো আছে, রাজনৈতিক বিভাজন আছে, দলগুলোর সাথে আরেকটা দলের আছে এবং সবচেয়ে বড় যে বিভাজনের বিষয়টি সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং তার সাথে যে দলগুলো এর আগে সরকার গঠন করেছিল, বিভিন্ন নির্বাচন করেছিল, নানা অভিযোগ আছে। কিন্তু আ পুরো রাজনৈতিক দলের সকল নেতৃত্ব দেশের বাইরে চলে যাননি। অনেকেই জেলখানায় আছেন, কেউ দেশের বাইরে আছেন, আর কেউ দেশের মধ্যে আছেন, তারা সাধারণ মানুষও আছেন। এখন সেই ক্ষেত্রে এই দলীয় রাজনীতির ক্ষেত্রে আপনি কোন ভিন্ন অবস্থান নেয়া বা আইনগতভাবে যারা জেলখানায় রয়েছেন, মানে কারাগারে তারা আসলে বিচারাধীন রয়েছেন। আ এ সেইটার আসলে কিভাবে সরকার কি ব্যবস্থা নিবে সেটার? যেটি একটু আগেই বললাম যে একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ কমিটি হতে পারে যারা বিশেষজ্ঞ, আইন আচ্ছা। বিশেষজ্ঞ, লয়ার্স রয়েছেন। তারা মিলে কেস বাই কেস তারা দেখতে পারেন যে যাদের যেমন বলা হয়েছে তুরিন আফরোজ জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আ সেলিনা হায়াৎ আইভী ছিলেন বা শাহরিয়ার কবির ছিলেন। এরকম আমি অসংখ্য নাম বলতে পারবো। সাংবাদিক আনিস আলমগীরকে আটক করা হয়েছে। তো এইগুলো আসলে যারা ১.৫ বছর ধরে বা মাসের পর মাস ধরে কারাবাস করছেন তাদের বিরুদ্ধে আসলেই কোনো প্রমাণ উপাত্ত পাওয়া গেছে কিনা সেটি দেখাটা তো খুব জরুরি। কারণ আপনি কাউকে পছন্দ করেন বা না করেন, আপনার সাথে কারো রাজনৈতিক মতের মিল থাকুক বা না থাকুক, আইনের আশ্রয় পাবার অধিকার প্রত্যেকটি মানুষের রয়েছে। যেহেতু জনাব তারেক রহমান গতকাল সংবাদ সম্মেলনে কালকে বলেছেন যে ভেদ যাই হোক, তিনি চাইবেন সবাই যেন আইনের আশ্রয় পায় এবং সবলের উপর দুর্বলের যেন অত্যাচার না হয়। কাজেই আমরা আশা করতেই পারি এই বিষয়গুলো উনি একটু দেখবেন যে আসলে অন্যায়ভাবে কাউকে আসলে কারাবাস বরণ করতে হচ্ছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেটি ডেফিনিটলি উনারা চিন্তা করতে পারেন যে সেক্ষেত্রে তারা কি কার্যক্রম নিষিদ্ধ করবেন কিনা নাকি নিষেধাজ্ঞা তুলে দেবেন কিনা সেটা আইনের মধ্যে থেকেই সংসদে সেটি নিয়ে কথা বলেই তারা সে সিদ্ধান্ত নিতে পারেন। তৃতীয়ত সেটি যেমন তো এক্সিকিউটিভ অর্ডারে দেয়া হয়েছিল। সেই কার্যক্রম নিষিদ্ধের যে নিষেধাজ্ঞা সেটি এক্সিকিউটিভ অর্ডারে দেয়া হয়েছিল সেই সময়। জি, জি, জি। অধ্যাদেশগুলোর যে একটি ইন্টারেস্টিং বিষয় হুম, আছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে ১২০ টির মতো অধ্যাদেশ জারি করেছে। হুম। কিন্তু এই অধ্যাদেশগুলো কিন্তু সংসদ শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি উত্থাপন না করা হয় এবং সংসদ যদি তাকে ইতিবাচকভাবে সম্মতি প্রকাশ না করে, অধ্যাদেশগুলো কিন্তু আসলে বাতিল হয়ে যাবে। হ্যাঁ? জি, কাজেই জি। এই অধ্যাদেশগুলোর আসলে শেষ পরিণতি কি হচ্ছে সেটাও দেখা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা কি কাজেই আচ্ছা তাহলে আমরা আলোচনার শেষ প্রান্তে আমি যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে এবং এটা মোটামুটি শেষ প্রসঙ্গ। আ সেটি হচ্ছে যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এবং একটা বড় মেজরিটি যেটা এর আগে আমরা দেখিনি এতটা আ এসেছে সংসদে, এবারে যাচ্ছে। একই সাথে যে জুলাই জাতীয় সনদে যেটিতে তারা স্বাক্ষর করেছে, সেই জুলাই জাতীয় সনদে অনেকগুলো নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ থেকে দেয়া আছে। তাহলে এই বিষয়টি সংসদে নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে আপনি জানেন আজকে জামাত ইসলামের আমির একসাথে যেমন দেখা করছেন, তিনি সুন্দর পোস্ট করেন। আবার তিনি আজকে এটিও বলেছেন যে এই জুলাই জাতীয় সনদের সংস্কারের পুরোটাই মানতে হবে। এটি জামাতের বক্তব্য। হুম। পুরোটাই মানতে হবে। আর নোট অফ ডিসেন্ট সহ তাহলে আসলে যে অবস্থান বিএনপির ছিল, সেটা বিএনপি কি চাইলে পাল্টে ফেলতে পারবে নাকি সেটা তাকে মানতে হবে? গণভোটে জিতেছে যেহেতু। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আপনাকে। জামায়াত তো বলবেই কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আ এই যে পুরো সময়টা ধরে যে সংস্কার একটি হুম, প্রসেস চলেছে সেটার মধ্যে তো জামায়াতে ইসলামীর সমর্থন ছিল এবং তারা প্রায় সবগুলোতেই হুম, তারা সম্মতি দিয়েছে। কিন্তু বিএনপি সেই সময়েই কিন্তু খুব স্ট্রংলি, স্ট্রিক্টলি এবং পরিষ্কারভাবে তাদের নোট অফ ডিসেন্ট গুলো কিন্তু তারা দিয়ে রেখেছেন এবং আপনি খেয়াল করবেন গতকাল কিন্তু জনাব তারেক রহমান এই বিষয়টিও তার বিবৃতিতে সংবাদ সম্মেলনের পূর্বে উনি যে বিবৃতিটি দিয়েছেন, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে বিএনপি যে কয়টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। তো উনারা কিন্তু এটার মানে দিয়ে উনি এটাই বোঝাচ্ছেন তারা যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটি মাথায় রেখেই কিন্তু উনি এই কথাগুলো বলছেন। জামায়াতে আমির তো সেই কথাটি উনারা বলতেই পারেন। কিন্তু যেহেতু বিএনপি ২/৩ আ অবস্থান করছেন, মেজরিটি হুম, হুম। মেজরিটি রয়েছে। কাজেই আমার মনে হয় যে এখানে আ একটা মুখের কথায় বললেই তো হবে না। আমরা তো জানি যে যেকোনো আ সিদ্ধান্ত নিতে হলে ২/৩ একটি সম্মতি প্রয়োজন। কাজেই সেখানে আমার মনে হয় বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো আসলে থাকবে এবং বিএনপি যদি সেগুলোকে না চেঞ্জ করতে চান আমার মনে হয় সেই নোট অফ ডিসেন্ট গুলো নিয়েই আসলে জুলাই সনদটিকে আসলে সামনে নিয়ে যেতে হবে।
তাহলে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে সংসদে যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতার যে মাত্রা সেটি বিশাল হওয়ার কারণে বিএনপির আ আসলে যা চাইবে অনেকটা সেরকমই সেরকম দিকেই সংসদের সম্মতি শেষ পর্যন্ত টিকবে। বিষয়টা বিএনপি কি যা সেই জায়গায় চাইবে দাঁড়াচ্ছে? বিষয়টি সেরকম নয়। কারণ আমি ১ম এই বলেছি যে বিরোধী দলের একটি ক্ষমতা থাকবে সংসদীয় বিতর্কতে অংশগ্রহণ করার এবং নীতি প্রণয়নেও অংশগ্রহণ করার। এখন বিএনপি জি, যে জাতীয় ঐক্যের কথা বলছেন, যে reconciliation এর কথা বলছেন, জি। মতভেদ সবকিছুর উপরে গিয়ে জাতীয় ঐক্যকে সামনে রাখতে চাইছেন। তারা চাইলে ডেফিনিটলি তারা বিরোধী দলের কোনো একটি প্রস্তাব, কোনো একটি আলোচনাকে তো তারা সাদরে গ্রহণ করতেই পারেন। সেটি তো তাদের আ উপরে নির্ভর করছে তারা আসলে বিরোধী দলের কোন কথাটিকে নেবেন বা বিরোধী দল, সরকারি দল মিলে আসলে দেশের জন্য কোন সিদ্ধান্তটি গ্রহণ করবে। সেটি তো বিএনপি চাইলে করতে পারেন। কিন্তু আমি বলতে চাইছি যেহেতু ২/৩ শক্তিটি তাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে এটি তো একটি বড় সহায়ক ভূমিকা হিসেবে পালন করবেই নতুন সরকারের জন্য। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ উম্মে ওয়ারা। আ আ আপনি ১ম আলোর সাথে যুক্ত হয়েছেন অনেক দূর থেকে এবং আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক উম্মে ওয়ারা। তিনি যুক্তরাজ্য থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আ রাজনীতির এই সময়ের নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে সেটিকে ঘিরেই রাজনৈতিক নানা দলের যে মতামত, সাধারণ মানুষের প্রত্যাশা, এই বিষয়গুলো নিয়ে যে বিশ্লেষণ সেটি আমরা আজকে জানার চেষ্টা করেছি। রাজনৈতিক এমন নানা ঘটনার আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই একই সময়ে। দেখুন প্রথমআলো.কম এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আজকে যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।